ভালো নেই কেন? ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি? যেহেতু শীতের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, তাই ঠান্ডা লাগাটা অস্বাভাবিক কিছু না। আমরা তো জানি, কি জানি, যথাযথ স্বাস্থ্যবিধিগুলো আমরা জানি। যেহেতু দেশের করোনা পরিস্থিতি এখন অস্বাভাবিক, তাই আমাদের স্বাস্থ্যবিধিগুলো একটু মেনে চলতে হবে। কি ভাবছো? স্কুল আবার বন্ধ হয়ে গেল, লেখাপড়া একটু মনোযোগ এসেছিল, আবার সেই মনোযোগটা নষ্ট হয়ে গেল, কি হবে আমাদের? না, তোমাদের লেখাপড়ার মনোযোগ, তোমাদের লেখাপড়া ঠিক রাখার জন্যই আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। গুলিস্তান হাফিজ মেমোরিয়াল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর বাংলা বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি তোমাদেরকে পড়াবো বই পড়া প্রবন্ধটি। এই প্রবন্ধটি এর আগে পড়াতে চেয়েও যেটা আমি শুনতে পাই, ম্যাম এই বই পড়া প্রবন্ধটি একটু কঠিন মনে হয়, একটু নিরস মনে হয়। আসলে এই বই পড়া প্রবন্ধটি যদি একটু আমরা বুঝে পড়ি, একটু যদি আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি, একটু যদি আমরা খেয়াল করে পড়ি, তাহলে এই প্রবন্ধটি সম্পর্কে আমাদের সুস্পষ্ট একটা ধারণা জন্মাবে। আর এই প্রবন্ধটি পড়ে আমরা বুঝতে পারবো এটা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা আমাদের জীবনের জন্য কতটা প্রয়োজন। বই আমরা কেন পড়ব, কি কারণে পড়ব, কি জন্য দরকার, এটা পড়লে আমাদের কি লাভ হবে, সে সম্পর্কে এই লেখক এই প্রবন্ধে খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন, এই প্রবন্ধ উপস্থাপন করেছেন। আমরা প্রথমেই লেখক পরিচিতি সম্পর্কে জানব। বই পড়া প্রবন্ধটি লিখেছেন প্রমোদ চৌধুরী। যে কোনো লেখক পরিচিতি এবং কবি পরিচিতি পড়ার সময় আমাদের লেখকের জন্মসাল এবং মৃত্যু সালটা আমাদের জানা জরুরি। তার জন্ম 1868 সালে, জন্ম 1868 খ্রিস্টাব্দে 7 আগস্ট। খ্রিস্টাব্দে 7 আগস্ট তার জন্ম। তার জন্মস্থান যশোর জেলায়। যশোর জেলা। তার একটা সাহিত্যিক ছদ্মনাম আছে, তার ছদ্মনাম হচ্ছে বীরবল। অসাধারণ কৃতিত্বপূর্ণ ছিল তার জীবন। 1890 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। এর পরবর্তীতে তিনি ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে যান। বিলেত থেকে ফিরে এসে তিনি ব্যারিস্টারি পেশায় কিন্তু যোগদান করেননি, তিনি ইংরেজি সাহিত্যে অধ্যাপনা শুরু করেন এবং ইংরেজি সাহিত্যে অধ্যাপনা শেষে তিনি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। অসাধারণ কৃতিত্বপূর্ণ ছিল তার জীবন। এর পরবর্তীতে তিনি বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রবর্তন করেন। তাকে বাংলা সাহিত্যের চলিত ভাষারীতির প্রবর্তক হিসেবেও আমরা জানি। তার সম্পাদিত সবুজ পত্র বাংলা সাহিত্যে তিনি বাংলা চলিত ভাষারীতির প্রবর্তনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তার সম্পাদিত সবুজ পত্র সাহিত্য। সবুজপত্র সাহিত্য, এই সাহিত্যে তিনি চলিত বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রবর্তনে
সাহিত্য রচনা হতো সাধু রীতিতে। সাধু রীতি কি আমরা জানি, যেখানে ক্রিয়াপদগুলো থাকতো দীর্ঘ। যেমন আমি খাইতেছি, আমি যাইতেছি, আমি পড়িতেছি। কিন্তু একটু সহজভাবে যদি আমরা বলি তাহলে সেটা কি, চলিত ভাষায় যদি আমরা বলি তাহলে সেই দীর্ঘ ক্রিয়াপদটি আমরা একটু সহজ করে বলতে গেলে কিভাবে বলতে পারবো? আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি পড়ছি। এই যে চলিত ভাষা রীতিতে সাহিত্য রচনা, এই সাহিত্য রচনায় অগ্রণী ভূমিকা পালন করেন কে? এই প্রমথ চৌধুরী। তাহলে সাহিত্যে যখন আমরা বাংলা সাহিত্যে, তখন দেখা গেল তিনিই প্রথম সাহিত্যে, বাংলা সাহিত্যে নতুন গদ্যধারার সূচনা করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে বীরবলের হালখাতা, রায়তের কথা, আহুতি, চার ইয়ারি কথা, চার বন্ধুর কথা, চার ইয়ারির কথা, প্রবন্ধ সংগ্রহ, আরো আছে নীল লোহিত, সনেট 50, ইত্যাদি। এরপরে তার মৃত্যু 1946 সালে 2রা সেপ্টেম্বর। খ্রিস্টাব্দে তাহলে আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটা ধারণা পেলাম। তার জন্ম 1868 খ্রিস্টাব্দে 7 আগস্ট। জন্মস্থান হচ্ছে যশোর জেলা। যশোর জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তার একটা সাহিত্যিক ছদ্মনাম ছিল, সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে বীরবল। তার সম্পাদিত সবুজপত্র সাহিত্যে তিনি বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে বীরবলের হালখাতা, রায়তের কথা, আকুতি, চার ইয়ারি কথা, প্রবন্ধ সংগ্রহ, নীললোহিত, সনেট 50 ইত্যাদি। তার মৃত্যু 1946 খ্রিস্টাব্দে 2রা সেপ্টেম্বর। এবারে আমরা তার রচিত প্রবন্ধ বই পড়া সম্পর্কে জানব। বই পড়া, এটা প্রথম অংশে বই পড়া সম্পর্কে তিনি বলেছেন। বই পড়াটাকে তিনি প্রথমে কি মনে করেন? এই বই পড়াটাকে তিনি পরামর্শ, কাউকে শখ করে বই পড়তে তিনি পরামর্শ দিতে চান না। কেন চান না? কারণ অনেকেই আমরা সেটাকে কি মনে করি? কুপরামর্শ মনে করি। কবি পরিচিতি আমরা মুছে ফেলছি, এখন আমরা এর উল্লেখযোগ্য লাইনগুলো সম্পর্কে আমরা একটু জানব। পুরো প্রবন্ধটা লাইন টু লাইন হয়তো পড়াতে পারবো না, যেহেতু আমাদের সময় কম। আমরা উল্লেখযোগ্য লাইনগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রথমেই বই পড়াটাকে আমরা কি মনে করি? লেখক মনে করেন যে এটা একটা কুপরামর্শ। মনে করা। কুপরামর্শটা আমরা কেন মনে করি? আমাদের সাহিত্য চর্চার যে অবস্থা, লেখক যে সাহিত্য চর্চার অবস্থাটা তুলে ধরেছেন, সাহিত্য চর্চার অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা আমরা বলতে চাচ্ছি যে অনেকেই সেটাকে কুপরামর্শ মনে করে। কেন আমরা কুপরামর্শ মনে করি? কারণ
আমরা জাত হিসাবে শৌখিন না। আমাদের ক্ষুধা, দুঃখ, দারিদ্র্যে যখন আমাদের জীবন কাটাতে হচ্ছে, দুবেলা অন্ন আমাদের জুটছে না, সে কারণে শখ করে যে আমরা একটা বই কিনে পড়ব, সেই সময়টা কিন্তু আমাদের নয়। যেখানে দুঃখ দারিদ্র্যে জরাজীর্ণ আমরা, সেখানে শখ করে একটা বই পড়াটাকে আমরা কুপরামর্শ মনে করি। লেখক এটা বুঝতে পেরেছেন বলেই তিনি কাউকে শখ করে বই পড়তে পরামর্শ দিতে চান না, কারণ আমরা জাত হিসাবে শৌখিন নই। এরপরে যেটা আছে যে আমরা মনে করি এটা একটা নিরর্থক। তার মানে কি, অনেকের কাছে নিরর্থক মনে হয়। কেন মনে হয়? কারণ বই পড়ে কি হবে? আমরা কি করতে চাই? আমরা পাঠ্য বই পড়তে চাই। পাঠ্য বই কেন পড়তে চাই? পাঠ্য বই এই কারণে আমরা পড়তে চাই যে পাঠ্য বইয়ের পড়া যদি আমরা মুখস্থ করি তাহলে আমরা পাস করতে পারব। কিন্তু পাঠ্য বইয়ের পাশাপাশি যে আমাদের সাহিত্য চর্চা করতে হবে, সাহিত্য চর্চা করলে যে আমাদের জ্ঞানের পরিধি বাড়বে, সেটা কিন্তু আমরা কেউ মেনে নিতে চাই না। কারণ আমরা সেটাকে কুপরামর্শই মনে করছি। শখ করে আমরা বই পড়তে চাই না, আমাদের জ্ঞানের পরিধি সেইখানে আমরা বাড়াতে চাই না। আমরা কি করতে চাই? মুখস্থ করে আমরা কেবলমাত্র পাস করতে চাই। তাহলে আমরা কি মনে করছি? যে এটা আমাদের কাছে নিরর্থক মনে হয়। নিরর্থক মনে হয়। এরপরে আমরা মনে করি যে এই শিক্ষার ফলটা হাতে হাতে পাওয়া যায় না। শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না। এই শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না। যেখানে আমরা মনে করি যে আমাদের পাঠ্য বইয়ের পড়া পড়ে আমরা জ্ঞান আহরণ করব এবং সেই জ্ঞান আহরণ করে আমরা পরীক্ষার খাতায় উগলে দেব। পরীক্ষার খাতায় লিখলে আমরা কি করতে পারবো? পাস করতে পারবো। আর সেই পাস করতে পারলে কি হবে? আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারবো। এই প্রতিযোগিতাটা আমাদের মধ্যে আছে। কিন্তু আমরা যে একটা বই পড়লে আমাদের জ্ঞানের পরিধি আরও বাড়বে, সেই চিন্তাটা কিন্তু আমরা কখনোই করে দেখি না। তোমরা চিন্তা করে দেখো, এই যে পাঠ্য বই আমরা পড়াই, আমাদের জন্য নির্ধারিত যে বাংলা সাহিত্যটা আছে, এই যে বাংলা সাহিত্যটা আমরা তোমাদের জন্য পড়াই, এটার মধ্যে যে কবিতাগুলো, যে গল্পগুলো আছে, কয়টা গল্পই তোমরা পড়ে দেখো। নির্ধারিত সিলেবাসে যে গল্পগুলো আছে, এর বাইরের গল্পগুলো কি কখনো তোমরা পড়ে দেখো? কারণ তোমরা মনে করো যে সেগুলো পড়ে সময় নষ্ট করবো কেন? আমাদের পাঠ্য বইয়ের যে পড়াগুলো, সেগুলো আমরা মুখস্থ করলে পরীক্ষার খাতায় আমরা ভালো নম্বর পাবো, ভালোভাবে পাস করতে পারবো। কিন্তু এর পাশাপাশি যে গল্পগুলো দেওয়া, যে প্রবন্ধগুলো দেওয়া, যে সাহিত্যের অন্যান্য বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে, যে কবিতাগুলো দেওয়া হয়েছে, সেগুলোই বা কজন আমরা পড়ে দেখি? কারণ আমরা এই শিক্ষার ফলটা হাতে হাতে পাই না। আমরা মনে করি কি, যে আমরা যে নির্ধারিত সিলেবাসের যে পড়াগুলো আছে সেগুলো পড়লে আমরা পরীক্ষায় পাস করতে পারব। আমাদের আরেকটা চিন্তা আমাদের মাথায় যেটা আছে, সেটা আমরা মনে করি যে বই পড়লে আমার কি হবে? আমি বই কেন পড়ব? আমি জ্ঞান কেন আহরণ করব? জ্ঞান আহরণের আমার মূল কারণ হচ্ছে যে আমি পাস করব, পাস করলে আমি ভালো চাকরি পাবো, ভালো টাকা পয়সা রোজগার করতে পারবো, আমাদের কি হবে? কষ্ট দূর হবে, পারিবারিক কষ্ট দূর করতে পারবো আমরা। এই ধারণার কারণে লেখক কি বলেছেন? শিক্ষা আমাদের গায়ের জ্বালা চোখের জল দুই দূর করবে। শিক্ষা আমাদের গায়ের জ্বালা চোখের জল দুই দূর করবে। তার মানে কি, আমি ভালো চাকরি পাবো, আমি ভালো অর্থ রোজগার করতে পারবো, আমার পারিবারিক যে দুঃখ দুর্দশা সেগুলো আমি দূর করতে পারবো। কিন্তু আমরা শখ হিসাবে বই পড়লে যে আমাদের জ্ঞানের পরিধি বাড়বে, সেই চিন্তাটা আমরা কখনোই করে দেখি না। এরপরে দেখা যাচ্ছে যে আমরা কাব্যগ্রন্থ কিনতে চাই না, আমরা হাজারখানা ল রিপোর্ট কিনি। কাব্যগ্রন্থ কিনতে কেন আমরা প্রস্তুত নই? কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নই। কারণ এটা হচ্ছে কি, আমরা প্রথমেই যেটা বলেছি যে আমরা বই পড়াটাকে কুপরামর্শ মনে করি, এটা আমাদের কাছে নিরর্থক মনে হয়। এই শিক্ষার ফল আমরা হাতে হাতে পাই না,
তাই আমরা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত হই। যেখানে আমরা হাজারখানা ল রিপোর্ট কিনি, গাইড বই কিনি, সহায়ক অন্য বইগুলো আমরা কিনতে চাই, কিন্তু আমরা কাব্যগ্রন্থ বা সাহিত্য বা ভালো কোনো লেখকের বই আমরা কিনে পড়তে চাই না, কারণ এটা আমাদের কাছে নিরর্থক মনে হয়। লেখক এই ধারণার জন্য বলেছেন যে সাহিত্য চর্চা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, কারণ আমাদের সাহিত্য চর্চা করতে হবে, সেটা আমরা করতে চাই না। তাই লেখক সেটা বই পড়া, সেই চিন্তা করে লেখক কাউকে বই পড়া পরামর্শ দিতে চান না। তাহলে আমরা এইটুকু অন্তত প্রথম অংশে যে তখনকার দিনের সাহিত্য চর্চার অবস্থার পরিপ্রেক্ষিতে লেখক কী বলেছেন, এই অংশগুলো পড়লে আমরা সেটা বুঝতে পারব। এরপরে আমাদেরকে বলা হয়েছে যে ডেমোক্রেসি হচ্ছে কি? গণতন্ত্র। গণতন্ত্র কি? গণতন্ত্র যেখানে সবাই সমান ফল ভোগ করবে, সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করবে। কিন্তু আমরা গণতন্ত্রের উল্টোটা বুঝতে পেরেছি। আমরা মানে কি? আমরা বুঝতে পেরেছি কি? ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। এই কথাটি বই পড়া প্রবন্ধের একটা অংশে চলে এসেছে যে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। সংক্রামক ব্যাধি মানে কি? এই যে করোনা পরিস্থিতিতে যে মানুষের যে শারীরিক অবস্থা হয়, সেই শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে দেখা যায় এটা একটা ছোঁয়াচে রোগ, তখন তাকে কি করা হয়? আলাদা রুমে রাখা হয়, তাকে হোম কোয়ারেন্টাইন দেওয়া হয়। কেন দেওয়া হয়? যেন এই ব্যাধিটা সংক্রমিত অন্য কারোর মধ্যে সংক্রমিত না হয়। তার মানে কি? তাকে সে যেন সুস্থ হয়ে যেতে পারে তাড়াতাড়ি, এই সংক্রামক ব্যাধিটা যেন কারোর মধ্যে না ছড়িয়ে পড়ে। আমরা কি করেছি? ডেমোক্রেসির গুণগুলো আমরা আত্মসাৎ করি। আমরা কি সুপরামর্শ হিসাবে সেটাকে নেই না। বই পড়া, সাহিত্য চর্চা যে একটা লেখক সুপরামর্শ দিয়েছে, সেই সুপরামর্শকে আমরা গ্রহণ করিনি। আমরা কি বুঝেছি? সেটার উল্টোটা বুঝতে পেরেছি। তাহলে কি? স্বাস্থ্য হচ্ছে আমাদের যার যার সম্পদ। স্বাস্থ্য আমার মাঝেই থাকবে, কিন্তু আমার ভেতরে যদি কোনো রোগ থাকে, সে আমার পাশে যদি কোনো সুস্থ ব্যক্তি আসে, সেই রোগটাকে সে তার মধ্যে সংক্রমিত হতে পারে। তাহলে কি হচ্ছে? যে আমরা কখনো ভালো পরামর্শ গ্রহণ করি না, আমরা খারাপ পরামর্শগুলো আমরা গ্রহণ করি। ভালো কিছু গ্রহণ করতে চাই না। ভালো কিছু গ্রহণ করতে হলে সেটাকে অর্জন করতে হবে, কিন্তু খারাপ কিছু খুব সহজেই আমাদের মাঝে সংক্রমিত হয়ে যায়। তাহলে এতটুকুই আমরা বুঝলাম। আমরা এর পরবর্তী ক্লাসে তোমাদের আরেকটু বোঝানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।